হাতকড়ার দিকে তাকিয়ে জয়ের হাসি পেল। তার হাতে বন্দিত্বের শিকল খুবই বেমানান। সে মুক্তবাজ, দক্ষ শিকারী, তাকে শিকার করা দুঃসাধ্য। সে চারদিকে তাকাতে তাকাতে সে বেশ কয়েকবার জোরে ডেকে উঠল, তরু, ওহ তরু। কিন্তু তরু ছুটে বেরিয়ে এসে জয়ের সামনে দাঁড়াল না। তবু জয় আরও কয়েকবার গলা ফেরে ডাকল, যেন তরু শুনতে পায়নি, এবার শুনতে পেয়ে আসবেই আসবে। তুলির কিন্তু বুক মোচড় দিয়ে উঠল। সে রুখে গিয়ে জয়ের হাতখানা চেপে ধরে বলল, ওভাবে ডাকছিস কেন, জয়? শুনতে কেমন যেন লাগছে। যা তুই, যা তো। তুই পাপী, তোর পথে তুই যা। এসব তোদের জন্য না। জয় দুই হাতের বাহু ফাঁক দিয়ে তুলির গলায় মালার মতো হাত ঢুকিয়ে ঝুঁকে বলল, এইবার ফিরে আগে তোরে বিদায় করব বাড়ি থেকে। তোকে সহ্য করা যাচ্ছে না। জয় বেরিয়ে যাবার সময় আবার একবার পেছনে ফিরে বেহায়ার মতো হাসল। আজ তাকে কারাবরণ করতেই হতো। এর কারণ অনেকগুলো। কবির আজ কটা দিন আটক। এটা সহ্য করা জয়ের জন্য সহজ নয়। দ্বিতীয়ত এমপির ছেলেরা কামরুলের খুনি জয় আমিরের স্ত্রীকে চায়। তৃতীয়ত পুলিশ বাহিনী যখন তাকে গ্রেফতারের ওয়ারেন্ট হাতে পাটোয়ারি বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, মানে নিস্তারের পথ সংকীর্ণ হয়ে এসেছে। জয়কে নিয়ে যেতেই ছেলেরা পাগলপাড়া হয়ে উঠল। কিন্তু হামজা ভাই হাসপাতালে। তাদের জন্য এখন সেখানে পৌঁছানো অতি জরুরি। এমপি সাহেব একটা নিজের ব্যবহার্য টয়োটা দিলেন। তুলি ঘুমন্ত কোয়েল ও রিমিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠল। রিমির অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। তাকে তুলিরই সামলাতে হবে। কিন্তু তুলি নিজেই অস্থির। আরমিন কোথায়? আরমিনের সুশ্রী মুখটা মনে পড়তেই তার গা শিরশির করে উঠল। আরমিনের সৌন্দর্য ভয়ঙ্কর। আরমিন বলেছিল তাকে হামজার বিরুদ্ধে সাক্ষী দিতে। সেটা কবে, কোনো পরিস্থিতিতে? সেই পরিস্থিতিই কি এগিয়ে আসছে? আরও বলেছিল, এ বাড়িতে কেউ থাকবে না। ঘটনাপ্রবাহ সেদিকেই মোড় নিচ্ছে নাকি? জয় তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে এমন অন্ধকারে রেখে গেছে কিনা অন্তুর জানা নেই। কিন্তু আমির নিবাসের এই অবরুদ্ধ নিশীথ দুঃসাহসী অন্তুকেও নাড়িয়ে দিল। অন্তুর খেয়াল হল, এই ইটপাথরের বাড়িটা আস্ত এক রক্তখেকো রাক্ষসের অন্তগহ্বর। কোথাও এক রত্তি আলো বা দূর অবধি জনমানবের বিচরণ নেই। অবরুদ্ধ হলরুম অন্তুকে গিলে নেবার আনন্দে নীরবে গর্জন করছে, যা শুধু অন্তুর কানে বাজে। পেছনের জংলি বাগান থেকে শেয়ালের সরু ডাক ভেসে আসছে, আরও কতরকম জংলি ছোটবড় প্রাণীর নিষিদ্ধ চিৎকার অন্তুর শরীরের লোমকূপ অবধি কুঁকড়ে তুলল। নিজের শরীরটা অবধি দৃশ্যমান নয় এখানে। জানালা দিয়ে মাঝে মধ্যেই বাতাসের ঝাপটা আসছে। তার সাথে ভেসে এসে নাকে ঠেকেছে বহুদিনের অবরুদ্ধ হলরুম ঝেঁটিয়ে আসা ভ্যাপসা গন্ধ। অন্তুর পা চলে না জানালা আটকে দিতে যাবার জন্য। সে সদর দরজার সাথে লেপ্টে বসে রইল। এই ভয়টা অন্তুকে বড় ঘরে প্রবেশের দিন কাবু করেনি, সেদিন কেবল এক প্রবল উত্তেজনার বাজনা বেজেছিল বুকে। বেশিক্ষণ কিন্তু এভাবে চলল না। ভয়, অস্বস্তি, মানসিক চাপ ও দুর্বলতা অন্তুর গর্ভাবস্থার ওপর ভারী পড়ল। মাথাটা চক্কর মেরে উঠে পেট গুলিয়ে আসার সাথে সাথে গলগল করে বমি করে ফেলল। কোথায় ছিটে পড়ল বমি, তা দেখারও উপায় নেই। জয়ের এই নিষ্ঠুরতার নাম কি দেবে অন্তু? আচ্ছা, জয় আমির যদি জানত সে আজ আমির নিবাসের শেষ উত্তরসূরিকে আমির নিবাসে তার মায়ের পেটে রেখে মাসন্তান দুজনকেই অবরুদ্ধ করে যাচ্ছে, সে কি এই কাজ করত? সে কি করত তখন? অন্তু ঘণ্টা দুয়েকও ওভাবে থাকতে পারল না অসুস্থ শরীরে। বমি করার পর গলা আটকে এসেছিল। তার মিনিট দশেকের মধ্যে দেহটা ধূপ করে লুটিয়ে পড়ল আমির নিবাসের ধুলোর স্তর জমা মোজাইক করা মেঝের ওপর। পড়ে যাবার আগে অন্তুর কানে কেউ ফিসফিস করে, তুই কোনো সাহসে গর্ভাবস্থায় এই শিকারী বাংলোয় পা রেখেছিস, মেয়ে?
হুমায়রা পাটোয়ারিকে জানিস তো তুই? এই বাড়ির ভয়াবহতা সম্বন্ধে কি বেখবর তুই? অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু এত বড় ভুল কি করে ফেলল? এটা খুব মূল্যবান দুঃসাহস। এই দুঃসাহসের মূল্য এই বাড়ি অন্তুর কাছ থেকে কোনো উপায়ে আদায় করবে? এই বাড়িতে সে কি দ্বিতীয় হুমায়রা হতে পারে না? বিগত দিনগুলো সে নিজের ওপর যে জুলুম করে নিজেকে চালিয়ে নিয়ে বেরিয়েছে। এই বাড়ি তার সেই জেদ ও জীবনীশক্তি ঘণ্টা কয়েকের মাঝে শুষে নিল। এমপির বাড়িতে রৌফের জায়গা হয়েছে ঘণ্টা 7 আগে। আজ তাদের মিশন ছিল পাটোয়ারি বাড়ি। জয় আমিরকে গ্রেফতারের পরোয়ানা পাবার জন্য তার কাছে জয় আমিরের সব অপরাধের প্রমাণ না থাকলেও যে কয়েকটা ইতোমধ্যে সংগ্রহ করতে পেরেছিল সেগুলো যথেষ্ট হয়েছিল। অ্যারেস্ট ওয়ারেন্ট সে থানা পুলিশের হাতে দিয়েছিল। কিন্তু সেই সময় দুপুর 3:30টার দিকে এমপির কাছে তার ডাক পড়ল আলোচনার জন্য। এমপি জিজ্ঞেস করেছিলেন, জয় আমিরকে অ্যারেস্ট করার জন্য কি প্রমাণ আছে আপনার কাছে? রৌফ হেসে বলেছিল, আমি আপনার কাছে সেই জবাবদিহি করতে বাধ্য নই এমপি সাহেব। ইভেন আমি তো আপনার ডাকে এখানে আসতেও বাধ্য নই। নেহাত আমি ভদ্রলোক বলে আপনার সম্মানে এসেছি। কিন্তু অবশ্যই আমি আমার কাজ সম্বন্ধে সামান্য আলোচনাও করব না আপনার সঙ্গে। এই অপমান এমপি সাহেব গায়ে না মেখে বরং হাসলেন, বেশ। আপনার মতো সাহসী ও নিষ্ঠাবান অফিসার আজকাল বিরল। খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু আমি শুধু জানতে চাইছি ওর অপরাধ কি? আমাকে মামা বলে ডাকে, আমার খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য। অপরাধীর জন্য খারাপ লাগাই আপনাদের নীতি রাজনীতি। তবে তাকে আমি গ্রেফতার আপাতত একজন সাসপেক্ট হিসেবে করলেও সে মূলত একজন দাগী ক্রিমিনাল। তা শীঘ্রই প্রমাণিত হবে আদালতে। তো কি একেবারে ফাঁসি? ফাঁসি না হলেও দীর্ঘস্থায়ী কারাবাস তো হতে পারে। পারবেন তো? কে ঠেকাবে? আপনি? এমপি সাহেব হাসলেন, হামজা পাটোয়ারিকে চেনো অফিসার? যায় আসে না। আসে, খুব আসে। মন্ত্রীদের সাথে হ্যান্ডশেক করা স্নেহের জুনিয়র হামজা। আমার মতো এমপির কথা না হোক, মন্ত্রীদের কথা মানতে হতেই পারে। রৌফের মুখে কোনো হেলদোল না এলেও ভেতরে সে একটু চিন্তিত হয়ে গেল, এবং নিজের জীবন ও চাকরি নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। এমপি প্রস্তাব দিলেন, আপনার বাহিনীর আগ্রাসন স্থগিত রাখুন। আমার একটু আলাপ আছে ওর সাথে। না, ভয় পাবেন না। আমি নিজে তুলে দেব ওকে আপনাদের হাতে। বরং আমি ছাড়া ওকে আপনারা কনভিন্স করতে পারবেন বলে মনে হয় না। এক হতো যে সে শুধু জয় হতো। ও হচ্ছে হামজার কইলজার টুকরা। ওর গায়ে হাত মারলে আপনি হামজার কইলজায় খোঁচা মারবেন। এরপর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু আমি পারব। এবং এখন রৌফ মোটামুটি সন্তুষ্ট। জয় আমির ধরা পড়েছে। ধরাটা কঠিন ছিল না অবশ্য, কিন্তু ধরে রাখাটা কঠিন। যেটার ঝুঁকি এখনো কাটেনি। জয় আমিরকে ধরে রেখে তার শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়া অবধি সব ঠিক থাকলে তবে হয়। জয়কে হেফাজতে নেওয়া হয়েছে রাত 9টার দিকে। রৌফ কায়সার ঘড়ির দিকে তাকালো, এখন রাত সকাল 11:23। এমপি সাহেব এখন পর্যন্ত 2টো পাইপ শেষ করেছেন। পাইপ সেজে দিচ্ছে তার কাজের লোক। তিনি ধোঁয়া টানছেন। দ্বিতীয়বার পাইপ শেষ করে এমপি সাহেব বললেন, আপনি এবার যেতে পারেন, নিশ্চিন্তে যেতে পারেন। জয়কে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এত সব প্রমাণ আপনার কাছে, তাও আপনি ভাবছেন ও খালাস হয়ে যাবে? আপনি নিজেই নিজের ওপর ভরসা রাখতে পারতেছেন না? খোঁচা মারা কথা। রৌফ এটা টের পেল, কিন্তু টের পেল না এমপির গভীর চাল।
সে বিভ্রান্ত হয়েই বেরিয়ে গেল এমপির বাড়ি থেকে। এমপি চোখ বুজে নিজের আসনে বসে রইলেন। এমপি প্রায় দুদিন পর্যন্ত জানতেই পারেননি ওর 3 জন লোকের কি হাল হয়েছে হামজার বড় ঘরে। তিনি তার সেক্রেটারিকে দিয়ে হামজাকে কল করিয়ে বললেন, এই কাজ কে করেছে? হামজা খানিকক্ষণ পর কল ব্যাক করে বলল, জয় মেরেছে। বাদ দিন, এসব হতে থাকে। হয়তো মেজাজ খারাপ ছিল, কিছু ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ডাহা মিথ্যা কথা। কামরুলকে মেরেছে জয়ের বউ। কিন্তু 2 ভাই বাটপারি করল এমপির সাথে। কিন্তু এমপি সাহেব জানেন না হামজা নিজেই জয়ের বাটপারির শিকার হয়েছে। জানা নেই জয়ের আগে কখনো হামজাকে মিথ্যা বলেছিল কিনা। এমপি সাহেব তো বহুক্ষণ বিশ্বাসই করতে পারেননি ব্যাপারটা। ওর মাথায় শুধু একটাই কথা এলো, ওটা মেয়েলোক না ঘাতকিনী। বাপ্পি আবদার করেছে ওই ঘাতকিনীকে তার চাই। ভাতিজার আবদার এমপি ফেলতে পারেন না। কিন্তু এটা তো ব্যাপারই না। আসল ব্যাপার পরদিন এমপির গোয়ালে পোষা এক পুলিশ জানিয়ে গেল রৌফ কায়সার হামজার বিরুদ্ধে আসা অভিযোগের নথি সরিয়ে রেখেছে। সেখানে সীমান্তর খুনি হিসেবে হামজা ছিল এবং তার সাক্ষী ও প্রমাণও। এমপি সাহেব বিস্ময়ে হা করেছিলেন অনেকক্ষণ। অনেকটা বাতাস গালে ঢোকার পর তিনি হুঁশ ফিরে পেলেন। হামজাকে তিনি আগে পরেই ভয় পান। হামজা একটা বিচ্ছু। এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছু সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হবে এই আসনেরই। সেদিনের বিস্ময়ের কাছে এসব কিছুই না। সেদিনের পর তিনি 7 দিন হা করেছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেদিন থেকে। তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার। কিন্তু এরই মাঝে 2 ভাই উনাকে আবার হা করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবেই আর বেশিদিন ওই 2 বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো উনার বিশেষ পরিশ্রমই হচ্ছে না। দৈব বলে সব পথ তৈরি হয়ে আছে 2 ভাইয়ের মরার, তিনি শুধু সামান্য আঙুল ঘুরাবেন। হামজা এমনিতেই আধমরা হয়ে গেছে এবং সেটা কাকতালীয়ভাবে আজই। সব তৈরি, তিনি শুধু 10 মিনিটে একটা ছক এঁকেছেন। তিনি উপরমহলে অনুরোধ করেছেন কিছু বন্দী আছে হামজার হেফাজতে। তাদেরকে মারতে জয় আমিরকে 1 রাতের জন্য কারাগার থেকে ছাড়তে হবে। বন্দীদেরকে খালাস করেই আবার সহি সালামতে কারাগারে চলে যাবে জয় আমির। এমপি সাহেব আরেকটা পাইপ সেজে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে সেটা তিনি ঠিক করবেন। হামজা চেতনা ফিরে পেল ভোর 4টার দিকে। শরীরে এক ধরনের অসাড়তা, চাইলেই সে তার অঙ্গগুলোকে নাড়াতে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজল। রুমটা অন্ধকার। সে কি পাটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে? রিমি কি এই অবস্থায়ও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে ঝিমুতে থাকা জয়ের মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভবশক্তি গন্ধে অনুমান করল সে হাসপাতালে শুয়ে আছে। আপাতত কেবিনে কেউ নেই, সে একা শুয়ে। হাতে ক্যানোলার সূচ ফুটানো জায়গায় এবার টনটন করে উঠল। কিন্তু যে কোনো অঙ্গেই মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়াল। অন্ধকারে জীবনকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল। এই অন্ধকার কিসের? শেষ রাতের? নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ। তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফোটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল, খাতার অভাবে কার্টুন বক্সের খাপে লেখা চর্চা করেছে, আঘাত হজম করে কুটবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই। না, আছে।
সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকের কদর বড়লোকদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল তার উরসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অভাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্ল্যাশ হয়ে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে, অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে সে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না। পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদেরকে ডাকতে চাইল। সে জানে বাইরে তারা অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কি কেউ আসেনি? তার কেউ নেই কোথাও। এজন্যই কি কেউ আসেনি? কিন্তু তার ক্ষমতা আছে। সেটা কোথায়? টুট টুট শব্দ হতে হচ্ছে, খুব দ্রুত। শেষরাতের নিস্তব্ধতায় অন্ধকার কেবিনে এই টুটটুট শব্দটা হামজাকে অস্থির করল। কিসের শব্দ এটা? কয়েক মিনিটের মাথায় কয়েকটা ছেলে নার্স নিয়ে দৌড়ে এলো। নার্স খুব বিরক্ত। শেষরাতে রোগীর সমস্যা হওয়া উচিত না। এ সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 12,022 পর্যন্ত উঠছে। সেটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো, দ্রুত এখন অ্যাডেনোসিন পুশ না করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডেনোসিন পুশ করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো, বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বাঁ হাতে ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙুলিতে অক্সিমিটার সেন্সর ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলোর ঢাকা পৌঁছাতে সকাল 8টা বাজল। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকেও ফুরবল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে। কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে। সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনো আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুটটট শব্দ ছাড়া কেবিনটা নিঃশব্দ, শীতল। রিমি দেখল লোকটার হার্টবিট 88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার কমে 85-তে আসছে। মাথার ওপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও। শরীরের বিভিন্ন স্থানের ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ওষুধের প্রলেপ। প্রশস্ত লোমশ বুকের ওপর ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের ওপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এমন বিশ্রীভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনোই এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থায় খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে। গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি? সে গিয়ে মামার কানে কানে ফিসফিস করে ডাকল, বলো মামা, এই মামা। কি হইতে তোমাল? ওঠো, আমলা আসছি। মাম্মাম আসছে, মামনি আসছে। উঠবে না? খুব পরিশ্রমসাধ্য এক চেষ্টার পর সে উঠে বসল বেডের ওপর। প্রায় হামজার গায়ের ওপর চড়ে বসে ডাকল, বাবাকে খুঁজতে হবে, বুঝলে? ওঠো। তুমাল কি খুব বেশি অসুখ হইছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছনে ফিরে মামনির দিকে তাকায় সে। মামনির কেন চোখ চিকচিক করছে? মামনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা। কিন্তু তার ডাকেই হামজার হাত নড়ে উঠল। সকালের ওষুধ দেবার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল।
মৃদু হাসি দেখা গেল ঠোঁটে। অস্ফুট উচ্চারণ করল, আমার আম্মা। অক্সিমিটার ক্লিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীত পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখনও হামজার চোখ কিছু খুঁজছে। একটি চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমকাবে, হুমকি দেবে হামজাকে এক্ষুনি ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউবাচ্চা শেষ। হামজার হৃদস্পন্দন ধাই ধাই করে 102 উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্যান্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে ছিপছিপে দেহের একটি শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে, একটু শান্ত হয় ভেতরটা। হাসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনো ঘেন্না লাগছে? রিমির চোখের পানি মেঝেতে পড়ে, তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে ক্ষোভ ফুটে ওঠে, তার খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমির জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না, তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছি জানি না। রিমির গলা ধরে এলো, এক চিমটে পানি জমাট রইল চোখের কোলে। হামজা হেসে ফেলল, তুমি কেঁদে ফেললেই কিন্তু আমি বুঝে যাব কেন এসেছ। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয় কান্না লুকোতে। হামজার হাত নাড়ায়, তার স্নায়ু ফুরবল, শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে, তার কি অসুখ হয়ে গেছে কে জানে। তবু লোকটার সর্বোচ্চ শক্তচিত্ত নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমির হাত দুটো হামজার কপাল ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী। তুমি খুবই সুন্দরী একজন নারী। কিন্তু ধরো কখনোই আয়নার নিজের সৌন্দর্য দেখনি আগে। হঠাৎই একদিন দেখলে। তা বলে কি তুমি সেদিনই সুন্দরী হলে, আগে ছিলে না? রিমি হামজার হাত খামছে ধরে। হাতটা মৃদু কাঁপছে, সেই মতো রিমির বুকটাও কাঁপে। কি হয়েছে লোকটার? আমি আগেও এই আমিই ছিলাম, শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমিকেই ভালোবেসেছ, গিন্নি? কে বলেছে আমি ভালোবাসি আপনাকে? তোমার চোখের পানিকে জিজ্ঞেস করলে তাই বলবে। রিমি ছটফট করে উঠে ঠোঁট কামড়ে ধরে, আমার সামনে আপনার এই বিশ্রী রূপ না আসলেও তো পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সবকিছুর অর্ধেক অর্ধেক। পাপেরও। পালাতে চাইছ কেন? আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না। তুমি জানো না তাহলে? ভালোবাসাই তো পাপের বাপ। যে কোনো কিছুকে ভালোবাসলেই সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে। সীমার ওপারেই তো পাপ, রিমি। যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন। আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে, মিথ্যা কথা। সত্যি কথা, রিমি। কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কোরবানি করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না, রিমি। কিন্তু তুমি আমায় ঘেন্না করো না। আমার প্রয়োজন তোমাকে। আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও? চাইলে পাবো। দেবার মতো হলে যে কোনো কিছু পাবে। চেয়ে দেখো। কথাটা রিমি জিদে অথবা আবেশে উচ্চারণ করে বসল, তালাক চাই আমার। তালাক দিন।
হামজা চোখ দুটো বুজে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল, এরপর আস্তে আস্তে হাসি ছড়ালো ঠোঁটে। তোমার অন্তত আমার পাপের যে কালি লেগেছে তা তালাকের কাগজ দিয়ে ঘষলে উঠবে না, রিমি। বৃথা চেষ্টা করে কি লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? সে তাহলে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন? আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব, তোমার সাথে তা হয়নি। কি করবেন? কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? রিমি চুপ করে তাকিয়ে রইল হামজার দিকে। ভীষণ সুদর্শন শক্তপোক্ত বলিষ্ঠ পুরুষ, কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে তা ম্লান লাগছে। এই অবস্থায় জয়ের গ্রেফতারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য। সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার ওপর তুলির। কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হল যা হয়েছে তা না হলেই হতো। তুলির শুধু মনে হল আরমিন কেন বলেছিল পাটোয়ারি বাড়িতে কেউ থাকবে না? তার ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে? একটি বিস্তৃত জনমানবহীন মরু প্রান্তর। হঠাৎই তা নিশীথের অন্ধকারে অবরুদ্ধ হয়ে উঠল। জয় সেখানে একা দাঁড়িয়ে। অনেকটা দূরে আবছা দেখা যায় ছোট্ট জয় আমির তার দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসছে। তখনই একটি শুকনো লম্বা হাত জয়ের হাতটা শক্ত করে ধরে সঙ্গে নিয়ে হাঁটতে লাগল। নিশীথের অন্ধকার তখনও বেহায়ার মতো তাদের পিছু পিছু ভেসে আসছে। চলতে চলতে কিছুদূর পেরিয়ে সেই হাতের মালিক বলিষ্ঠ, শ্যামরঙা এক দানবমানব হয়ে উঠল। জয় আরও অনেকটা পথ নিশ্চিন্তে হাঁটে সেই পুরুষটির হাত ধরে। কিন্তু হঠাৎই আকাশ ফুঁড়ে এক টুকরো বিদ্যুতের ঝলকানি জমিনের ওপর পড়লে সামান্য একটু আলোকিত হল অন্ধকার মরুপ্রান্তর। চিরসঙ্গীর হাত ছেড়ে জয় বড় আগ্রহে এগিয়ে যায় নিভু নিভু আগুনের টুকরোর দিকে। নিভু আগুন জয়কে ইস্ট হেসে শুধায়, আপনাকে ফেরানোর দায় আমার ছিল না। তবু দুয়েকবার চেষ্টা করিনি বললে মিথ্যা হবে। কিন্তু আপনি রাজি নন। আপনার পথ রুখার সাধ্য তো আমার নেই, আমি তাই আপনার পায়ে শিকল পরাব। আজ যারা শিকলে বন্দী তাদেরকে আমি মুক্ত আকাশের নিচে দাঁড় করাব। জয় হাসল, এতে আপনি জিতে যাবেন উকিল ম্যাডাম। আবার হারজিতের প্রশ্ন কেন জয় আমির? আপনি সমাজের জন্য দাবানলের মতো বিপজ্জনক। আপনার তাণ্ডব চলতে দিলে বনের পর বন ছারখার হয়ে আমার মতো অন্তরা জন্মাবে। তা আর না হতে হলে আপনাদেরকে এখানেই থামতে হবে। আমরা থেমে গেলে তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তো? মানুষ চিরকাল বাঁচবে না জেনেও চায় অন্তত আর কটা দিন বাঁচতে। সমাজের সকল কীটপতঙ্গ নাশের সাধ্যি আমার কই, হাতের নাগালে যা আছে তারাই অন্তত সই। এটাকে নিজের পরাজয় ধরলে ধরুন, বাধা দেবার ইচ্ছে নেই। জয় হেসে বিড়বিড় করে আওড়ায়, পরাজয় আমার হলো বইকি, জেনে বুঝে সব ছাড়ি। বিজয়ের কৌশল রপ্ত আমার, তোমার তরে হারি। নিভু আগুন আপত্তি করে মৃদু হেসে মাথা দোলায়। জেনে বুঝে ছাড়ে, কারো তরে হারে, যে বা যেই জন। পরাজয় ছিল একক পরিণাম, জেনেছে আগে তার মন। জয় ভ্রু কুচকায়। সে নিজের পরাজয় সুনিশ্চিত জানার পর হার মেনেছে? এ কেমন কথা? সে চাইল, বড় ঘরের বন্দীদেরকে রক্তে চুবিয়ে এলো। আবার এখন চাইলেই আরমিনের পরিবারসহ আরমিনকে জীবিত দাফন করে ফেলতে পারে, তারপর ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে মুক্ত পাপী রাজা হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। অতঃপর বিজয় উল্লাসের নামে আরও শখানেক নরবলি সে দিতেই পারে। তাহলে পরাজয় কোনটা? নিভু আগুন তার কানে ফিসফিস করে যায়, আপনি চাইলেই জিততে পারেন, কিন্তু আপনি চেয়েও চাইছেন না।
এই না চাওয়াটার চাইতে বড় পরাজয় আর কই? জয়ের মস্তিষ্ক এ পর্যায়ে শরীরে মরণ যন্ত্রণা টের পেল। এই ব্যথা তার পরিচিত, দেহে বিঁধে থাকা বুলেট বের করার ব্যথা এটা। মরুপ্রান্তরের অন্ধকারটা গাঢ় হল, বলিষ্ঠ হাতখানা এখন বহুদূর পেছনে দাঁড়িয়ে, নিভু আগুনে রক্তের ছিটা পড়ছে, তাই তা আরও নিভু নিভু হচ্ছে। জয় খুব অস্থির হয়ে উঠল। তার পরাজয়টা কি? মরুপ্রান্তরে ধ্বনি উঠল, বরং তুই বল দেখি বিজয় কোনটা? সীমাহীন পাপ করার ক্ষমতা থাকাটা যদি বিজয় হয়, তুই বিজয়ী, এক পাপের সম্রাট। কিন্তু একখানা সংসার, একটা জীবন, মানুষের মতো জীবন, নিজের ঠিকানা পরিচয়, তোর আকাঙ্ক্ষিত সঙ্গিনী, নিজের বংশধর, কিছুই তোর হবার নয়। তবু তুই দাবি করিস জিতে যাবার। বিজয়ের মর্ম না বোঝা নির্বোধ পাপিষ্ঠ। তোর পরাজয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। জয় দেখে নিভু নিভু আগুন নিভে যাবার শেষক্ষণেও হাসছে। অন্ধকার জয়কে পরম যত্নে আগলে নিচ্ছে ধীরে ধীরে। ব্যথার অনুভূতি ফুরিয়ে আসছে। বিজ্ঞানকে শুধালে বিজ্ঞান এটাকে মানব মস্তিষ্কের চেতনাহীনতা বলবে। ভদ্রলোকেরা বলবে মস্তিষ্কের মৃত্যু। সকালে কাস্টডিরুমে বসে থেকে জয়ের খুব খিদে পাচ্ছিল। তার খিদে পেলে অমানুষিক সব হিংস্রতা ও ভাবনা আসে। যেমন কাস্টডিরুমের চেয়ার টেবিলগুলো দেখে তার মনে হল, এগুলোকে ডুবো তেলে মচমচে করে ভেজে খেলে খুবই টেস্টি লাগবে। খানিক বাদে দুজন কনস্টেবল ধরাধরি করে পরাগকে নিয়ে এলো সেখানে। চেনা যাচ্ছে না চেহারাখানা। নিজে দাঁড়ানো অথবা হাঁটার শক্তি নেই। যেন অনেকদিন পর কবর থেকে একটি মরদেহ তুলে আনা হয়েছে, অর্ধেকের বেশি মাংস ঝরে গেছে শরীর থেকে, সামান্য কিছু কঙ্কালের সাথে ছিঁড়ে ছিঁড়ে ঝুলছে। জয় পরাগকে দেখেই নাক চেপে ধরল, সকাল সকাল মুড নষ্ট। দরকার পড়লে আমার নামে আরও 15-20টা মামলা ঠুকে দেন, তবু এই ধরনের চাম্বাদুরের মুখোমুখি বসায় রাখবেন না, স্যার। আমার খুবই বমি আসতাছে। পরাগ টেবিলের ওপর মাথা রেখে নিস্তেজ গলায় আলতো হেসে বলল, তাইলে তুই মনে হয় পোয়াতি, জয়। এতে আমার দোষ নাই। আজ পলাশ ও রাজন বেঁচে থাকলে পুলিশদের সাহস হতো না পরাগকে এভাবে টর্চার করার। থাকলে এতক্ষণে পুলিশদের পরিবারের কমপক্ষে 4-5টা মেয়েলোক পলাশের জন্য ডিলিশিয়াস ডিনার হতো। রৌফ কায়সারকে দেখে জয় কপালে হাত তুলে সালাম ঠুকল। পরাগের কানে কানে বলল, দেখতে তো একদম ঝিঙ্কু হয়েছিস রে, ফ্রগ। জাকগে, তোর শ্বশুরবাড়ির মেহমানদারি কেমন উপভোগ করলে, দোস্ত? পরাগ হাসল, তুই টেস্ট করারই পথে, নিজেই টেস্ট করে বুঝে নিবি। আমার এত সৌভাগ্য কই রে পাগলা? পরাগ হাসে, তোর ভাগ্য খুলে দিয়েছি আমি। হু। পলাশ আজগরকে তুই মেরেছিস? তাই নাকি? কই, আমার তো মনে নেই। কিন্তু শিকার যখন করবি, এতদিন ভাও খাইলি কেন? দে শালা মাওরাচো, শতকরা চিহ্ন দা, আমার কৃতজ্ঞতা ফিরায় দে। কৃতজ্ঞ হয়ে তুমি আমার বালডা ফালাইছ, হুমুন্দির পুতো। তোর জন্য জান তো দিতে পারি না। তার সঙ্গে জয়ের সম্পর্ক আগে পরেই প্যাচ খাওয়া। তবু সে কেন শুরুতেই জয়ের নাম নেয়নি, এটা ভাবনার বিষয়। পরাগকে জিজ্ঞেস করলে সে বলবে সে জানে না। কিন্তু কারণ একটা আছে, অদ্ভুত কারণ। পরাগ তখন ছদ্মবাসী প্রশাসন কর্মকর্তা। একদিন তার মিছেমিছি কার্যালয়ে এক নারী এলো। তার চোখে চিকচিক করছিল ন্যায়ের তেজ, আচরণে বিচক্ষণতা। পরাগের বুকে ধাক্কা লাগল। তার মনে হল, নারীটির বিশ্বাস অনুযায়ী সে আজ কেন সত্যিই মুস্তাকিন মহান নয়? সে কেন পারছে না নারীটির চাহিদামতন ধর্ষিতা মেয়েটিকে ইনসাফ দিতে? আবার কিনা সে সেই পলাশের অনুগত জারজ ভাই, যে এসবের পেছনে কাঠি নাড়ছে। এ পর্যন্ত পরাগ নিজেকে নিয়ন্ত্রণ করেছিল কোষে। কিন্তু যেদিন সেই নারীটিকেই আবার আরেকজন মুমতাহিনা হবার জন্য পলাশের ডেরায় পাঠাতে হল,
সেই বিশ্বাসঘাতকতার অনুশোচনা কি আজও গেছে পরাগের ভেতর থেকে? সে কেন সেদিন নারীটির সরল বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? সেই সুতোর নাম যদি পাপ হয় তো সেদিন কি করে সেই সুতো ছিঁড়ে তার সম্মুখে জিতে গেল জয় আমির? যেখানে জয় আমিরের পাপের সুতো যে তার চেয়ে হাজারগুণ শক্ত, পরিপোক্ত। এমন তো কথা ছিল না। নারীটির কাছে জয় আমির মৃত্যুর মতো ঘৃণ্য, জয় আমিরের কাছে নারীটি কেবল একটি শিকার, অথচ সেই রাতে সম্মান বাঁচিয়ে এনে নারীটিকে জয় আমির বিশ্বাসঘাতক পরাগের হাতে তুলে দিয়ে এক টুকরো বিদ্রূপমাখা হাসি হেসে চলে গেছিল। এই সধিক্কার কি পরাগ ভুলতে পেরেছে আজও? সে জয় আমিরের কাছে বিশ্বাস ও ভরসার মামলায় হেরে যাওয়া আনাড়ি। পরাগের বুকে নারীটির জন্য অগাধ টান। সেই টানে পাপ নেই, এটুকু নিরেট। তবে সেই টান অদ্ভুত, একজন কাপুরুষ বিশ্বাসঘাতকের কলিজার টান কিনা। তাই ততদিন সেই নারীর ভরসাস্থল জয় আমিরকে কেড়ে নিতে পরাগের সাহস হয়নি যতদিন না রূপকথার মামলা এসেছে। পলাশ আজগরের খুনি হিসেবে সন্দেহের তীর রূপকথার ওপর স্থির হয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছিল, রূপকথা ছিল পলাশের কাছে অমানুষিক অত্যাচারের শিকার। রূপকথার কাছে যথেষ্টর চেয়েও বেশি কারণ ছিল অসুস্থ পলাশকে খুন করে নিজেকে বাঁচিয়ে নেবার। পরাগের সাথে রূপকথার সম্পর্ক আরও জটিল। সৎ ভাইবোন, প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরাগের না বলা আরও একখানা কথা আছে। পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি ভালোবেসেছে সেই ল্যাংটাকাল থেকে। সেই নারীটির জয় আমির আছে। রূপকথার আজ এক পরাগ ছাড়া কেউ নেই। পরাগ বলে দিয়েছে পলাশের খুনির নাম। জয় বলল, তুই এমনিতেও বাঁচবি না। তোর খয়রাতে আমি বোয়াল মাছ দিয়ে আলু ঘাটার অনুষ্ঠান করব। পরাগ মাথা নাড়ল, ওই জন্যই বলে দিছি। তোর মরার ব্যবস্থা না করে মরলে নরকবাস হবে। নয়তো তুই কি জান্নাতুল ফেরদাউসে যাইতি? তোর মতো শাওয়ার নাতিরে নরকে দিলেও তোর জায়গা হবে নরকের হাগাখানায়। পরাগ টেবিলের নিচ দিয়ে জয়ের পায়ের ওপর দুম করে একটা লাথি মারল। রৌফ এসে বসল দুজনের সামনে। জয় বলল, স্যার, এই উগ্রবাদী পাঠাটার এখনো ফাঁসি হয় নাই কেন? আমি আপনাকে খুব ন্যায়প্রায়ণ অফিসার বলেই জানি। আজই আমার সঙ্গে আপনার প্রথম দেখা। দেখা তো আমাদের আজরাইলের সাথেও জীবনে প্রথমবার আর একবারই হয়, তাই বলে কি মরার আগে আমরা জানি না তাকে? আমাকে আপনি নিজের আজরাইল বলছেন? জয় মুচকি হাসল, হতেই পারেন। সুযোগ দিয়েছি তো। না, জয় আমির। আপনি নিজেকে খুব বেশি শক্তিধর ভাবলে আমি তার প্রতিবাদ করব। জয় ঠোঁট বাঁকাল, কোছের ছুরি কোচ কাটলে স্যার, আপনার মতো প্রতিবাদীরা একটু একটু প্রতিবাদ করলেও মেনে নিতে হয়। ও সয়ে যাবে। খুব গভীর চোখে এবার দেখল রৌফ জয় আমিরকে। রসিকগম্ভীর চেহারা, ক্লান্ত পরিশ্রান্ততায় কাতর, কিন্তু উদ্বেগ নেই একটুও। সেও কি জানে তার স্ত্রী তাকে ধ্বংসের কত কঠোর ফর্দ তৈরি করেছে? জানে বই কি। ওই গভীর বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গভীর সতর্ক আর বিচক্ষণতা। যখন কামরুজ্জামান ঝন্টু সাহেবের মার্ডার হয়, তখন আপনি কোথায় ছিলেন? সামনেই। রোজ হেসে উপরনীচ মাথা নাড়ল, যা হোক, পেছনে থেকেও খুন করা যায়। পেছনে থেকে কুত্তা দাবড়ায়, স্যার। আমি ধরলে সামনে থেকেই বাই দা ওয়ে আপনি দু চারটে করেছেন নাকি খুন পেছন থেকে? একটু অবাক অবশ্যই হল রৌফ কায়সার জয়ের অকপট স্বীকারোক্তিতে। খানিক চুপ থেকে আচমকা জিজ্ঞেস করল, রাজন আজগরকে কেন মেরেছেন? রৌফের উদ্দেশ্য ছিল হঠাৎই এমন প্রশ্নে ভরকে যাবে জয়, কাচুমাচু হবে। কিন্তু অবাক হয়ে তোড়াক করে মাথা তুলল পরাগ। জয় শুধু সামান্য ঠোঁট উল্টায়, একটুও ইচ্ছে ছিল না। কিন্তু জানেন দুনিয়া কখনোই চায় নাই আমি পাপ কম করি। আরমিন যেদিন প্রথমবার বড় ঘরে পা রাখল তখন জয় রাজধানীতে।
সেখানকার একটি চেম্বারে রাজন আজগরের ব্যবসার মাল মদ, অস্ত্র ও মেয়েলোক দেখে ফেলেছিল আরমিন। খবরটা জয় জেনে যখন আশপাশে পাহারা বাড়িয়ে দিল, সেই পাহারাদারদের মাঝে বেশ কয়েকটা পলাশের ছেলে ছিল অবশ্যই। তারা রাজন আজগরকে কল করে জয় আমিরের স্ত্রীর স্পর্ধার কথা বলে দিল। সেবার দিয়ে রাজন আজগর 3 বার শুনলেন জয় আমিরের স্ত্রীর দুঃসাহসিকতার গল্প। আগেও বহুবার হাতে চেয়েও পাননি, কিন্তু এবার আর না দেখলে চলছিলি না সেই মেয়েটিকে। জয়কে সেই সকালেই তিনি কল করে আবদার করলেন, তোর বউডারে তো লাগত, আব্বা, পাঠায় দে। পলাশের কাছে হুহুত শুনছি তার ব্যাপারে। স্বচক্ষে দেখতে না পাইলে কলজে তোড়পাচ্ছে। আরমিন তখন বড় ঘরের লোহায় পা কেটে জ্বর এসে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে। জয় একবার আরমিনকে দেখে হেসে বলল, কলজে তোড়পানো কোনো বিশেষ ঘটনা না কাকা। কলিজা তোড়পাচ্ছে মানে হইল আপনি জিন্দা আছেন, নয়তো এতক্ষণে হরি বল। না না জয়, না, এই তোড়পানি অন্যরকম রে। নিয়ে চলে আয়। ও জিনিস তো কবেই আমাগোর সম্পত্তি হইছে, তুই খালি বারবার কায়রা নিছস। আমি তরে স্নেহ করি, আমি আবার উল্টা কায়রা নিলে কেমন দেখায় না? তুই নিয়ে চলে আয় আমার ফ্ল্যাটে, বুঝলি? জয় দীর্ঘ এক শ্বাস টেনে বলল, আচ্ছা, অপেক্ষা করেন তাইলে, আসতেছি। আজই আসি নাকি কাকা? পলাশ ভাইরে আগেই কিছু জানায়েন না, কাউরেই জানায়েন না। পলাশ ভাইয়ের জন্য খুব ডিমান্ডেবল ব্যাপার আমার বউ, বুঝলেন? তারে সারপ্রাইজ দেব। আপনি কইলাম বইলেন না আগেই। জয় আবার সেদিনই দুপুরে রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। হামজাকেও জানাল না। রাত 11টায় ঢাকা পৌঁছে একটু ড্রিঙ্ক করে শহর ঘুরে রাজন আজগরের ফ্ল্যাটে ঢুকল রাত 1:30টার পর। 21 তলা ভবন। রাজন আজগর থাকেন 14 তলার লেফট ইউনিটে। রাজন বললেন, কই রে? সেই মহিয়সী কই? বাপরে, দম বন্ধ করে দেয় মাঝে মধ্যে। কোত্থেকে পাইলি বাপ এরম করামাল? কই সে? জয় ঠোঁট গোল করে খুব ধৈর্যশীলের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আনিনি কাকা। রাজন আজগর রসিকতা ভেবে হাসতে চাইলেন, কিন্তু তিনি জানেন জয়কে। বিভ্রান্ত হলেন, ধীরে ধীরে হিংস্রতা চাপতে লাগল ভেতরে। জয় খুব হতাশ কণ্ঠে বলল, যখন একটা সাধারণ মেয়ে ছিল, আমার চোখের বিষ ছিল, তখনই দেই নাই আমি। আইজ তো সে আমির পরিবারের বউ কোয়েশ্চেন অফ ফ্যামিলি ওনার, কাকা। আপনি কি ঠিক করছেন আমির পরিবারের বউকে এইরকম সস্তাভাবে চেয়ে বসে? যেইগুলারে আপনি বেচাকেনা করেন, সে কি সেই রকম কিছু? শাহ, আপনি ওরে চাইলেন সেইটা সমস্যা না, সমস্যা হইল আপনি আমার পরিচয়ের ওপর হাত মারছেন। জয় উঠে দাঁড়ায় এ পর্যায়ে, আমি কে? রাজন আজগর বুঝতে পারছিলেন না পরিস্থিতি। জয় কি চায়? জয় রাজন আজগরকে খুব একটা শাস্তি দিয়ে মারল না। ভুলবশত বয়স্ক একজন মানুষ একটু বেয়াদবি করে বসেছে, এই আর কি। রাজন আজগরের বুকের ওপর উঠে বসে চোয়ালের একপাশ দিয়ে একটি মাঝারি আকৃতির ড্যাগার গেঁথে দিল। একপাশ দিয়ে ঢুকে অপর পাশের চোয়াল ভেদ করে বেরিয়ে গেল তা। জয় বলল, আমি জয় আমির। সিজ মাই লেডি, মাই বেটার হাফ, নাও দ্য হেরিটেজ অফ মাফ ফ্যামিলি। কারবারের খাতিরে সব মাফ, কিন্তু ঘরের সম্মানে নজর রাখা মহাপাপ। কোনো লটির বাচ্চা তোর মতো এমন সাহস করলেই একদম জবাই করে ফেলব। আমি এখনো বেঁচে আছি। জয় করল তাই। ড্যাগার দিয়েই রাজন আজগরের গলাটা ঘষে ঘষে কেটে ফেলল। ভোতভোত আওয়াজ হয়ে কণ্ঠনালী দুভাগ হল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে জয়ের মুখবুক, শার্ট ও হাতে ভরে গেল। ঘাড়ের কাছে অল্প একটু চামড়ার সঙ্গে বাঁধিয়ে রাখল মাথাটা, যাতে তদন্ত ও দাফনের কাজে একটু সুবিধা হয়।
পরাগ মাথাটা চেপে ধরে বসেছিল। তার কষ্ট লাগছে এমন নয়, কিন্তু অস্বস্তি হচ্ছে এক প্রকার, আবার সাথে অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হল এটাই কি পার্থক্য নয় তার আর জয়ের মাঝে? জয় তার ঘাতকিনীকে নিজে লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়ে আবার পদে পদে নিজের ঐতিহ্যে লালন পালন করেছে বরাবর। কিন্তু সে সেই নারীটির ওপর দুর্বলতা অনুভব করার পর জয় আমিরের মতো এই পাগলাটে দুষ্কৃতীর আশপাশেও যেতে পারেনি। এটাই কি কারণ নয় যে জয় আমির সেই নারীটিকে লাভ করেছে আর পরাগ কেবল নীরব এক প্রতারক? রৌফ কায়সার কিছুক্ষণ চুপচাপ দেখল জয় আমিরকে। তবু এই লোকের স্ত্রীর এত নিরাসক্তি এই লোকের ওপর কেন? গল্পটা কি কোনোদিন শোনা দরকার না সেই নারীটির কাছে? পরাগ ফুটবল গলায় আস্তে করে জিজ্ঞেস করল, তোর প্রতিদ্বন্দ্বীর খাতিরে বারবার এত কিছু করেছিস তুই? জয় হাসল, এক হেলেনের জন্য গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছিল, ফ্রগ। সেই হেলেন কিন্তু চরিত্রহীনা এক ঘাতকিনী নারী ছিল, যার জন্য গ্রিক বীরদের রক্তে ধুয়ে উঠেছিল ট্রয় নগরী। কারণ সে ছিল রানী, গ্রিকদের সম্মান। পরাগ হেসে উঠল, তোর অবাধ্য রানী। জয় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হাসল, রানী কখনোই রাজার প্রতি ততটা অনুগত হয় না যতটা রাজ্যের প্রজারা। তবেই সে রানী। আর রানী ছাড়া রাজ্য ও রাজা দুটোই চাবিহীন তালার মতো, হয় অবরুদ্ধ নয় চূর্ণবিচূর্ণ, অথবা অকেজো অসম্পূর্ণ। পরাগ অদ্ভুতভাবে হেস মাথা দোলায়, সব রাখো। তবে হেলেনের খাতিরে তুই যদি অ্যাকিলিস হতে যাস, তোর তাহলে মৃত্যু সুনিশ্চিত, তোর সাম্রাজ্যের ধ্বংসও জেনে রাখো। কোনো শালা চিরকাল বাঁচতে জন্মাইছে রে? এম ড্যাশ। একটা বুলেট জয়ের ডান হাঁটু থেকে বেশ কিছুটা উপরে বিঁধে ছিল, আরেকটা অন্ধকারের বদৌলতে বুকে না লেগে হাতের বাহু ছিঁড়ে বেরিয়ে গেছে। কবিরের দেহের বিভিন্ন স্থানে তখনও থকথকে ঘা। তার ওপর জয়ের রক্ত শুকিয়ে লেপ্টে আছে। দুর্ঘটনার সময়টা অসময় ছিল। সেই অসময়ে বাসেরহাট মোড় থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজে জয়ের দেহ পৌঁছানো কবিরের জন্য দুঃসাধ্যই হয়ে উঠেছিল বটে। কবিরের হঠাৎই মনে হল বড় ঘরে জয় যা করেছে, ঠিক করেছে। এই জয়ের আছে কে এবং কি হামজা ছাড়া? আজ হামজা থাকলে দিনাজপুর সদর এলাকায় কাঁপন ধরে যেত এই শেষ রাতে। সেই হামজার ওপর হামলা করা লোকদের সাথে জয়ের ওই ব্যবহার একদম ঠিক। কবিরের শরীরটা থরথর করে কাঁপছিল। জয়ের রক্তের দানা এত ভারী কেন? হাসপাতালে গিয়েও কবির হামজার দাপটের কমতি অনুভব করল। তার কথায় কেউ তোড়জোড় করে জয়কে এই অসময়ে অপারেশন রুমে শিফট করছে না। হামজা এসে দাঁড়ালে হাসপাতালের জড়ো বেডগুলোও সচল হয়ে উঠত। ডাক্তার বললেন, রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত। এ অবস্থায় অপারেশন ঝুঁকিপূর্ণ। অপারেশন শেষে সেন্স না ফিরলে আমাদের কিছু করার থাকবে না। কবির হাতের কবজি এগিয়ে দিল, ওই ডাক্তার কি মনে হয় আপনার, আমার শরীরে কি রক্ত নাই? নেন নেন, এই যে রক্ত, নেন। কতখানি লাগবে? কয় ব্যাগ? কবিরের পাগলামিকে অগ্রাহ্য করে ডাক্তার বললেন, রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, রেয়ার এনিহোয়ার। দ্রুত জোগাড় না করতে পারলে রোগীর কোমায় যাবার সম্ভাবনা রয়েছে, সেন্স ফেরার নিশ্চয়তা দিতে পারছি না। যা করার দ্রুত করুন। কবির কি করবে এবার? সে অনেকক্ষণ হাসপাতালের মেঝেতে পা ছড়িয়ে বসে রইল। ও নেগেটিভ রক্ত দুনিয়ায় বিরল। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। পরে তার মনে পড়ল জয় তো নেই দুনিয়ায় অহরহ। আরও মজার ব্যাপার হলো ও নেগেটিভ রক্তওয়ালা সবাইকে রক্ত দিতে পারলেও সে নিজে শুধু ও নেগেটিভ রক্ত নিতে পারবে, আর কারোটা না। এটাও কি জয়ের ভালোবাসার মতো? কিন্তু জয়কে হামজা ভালোবেসেছে, ভালোবাসতে পেরেছে, পাগলের মতো। তার রক্তের গ্রুপ ও নেগেটিভ কারণটা বোধহয় এটাই। ছেলেদেরকে বিকেল পর্যন্ত থামিয়ে রাখল কবির এই খবর হামজাকে দেয়া থেকে। হামজা উন্মাদ হয়ে উঠবে এই খবরে, যেখানে সে নিজেও জখম।
কিন্তু বুলেট অপসারণ করে জয়কে বেঁধে দেবার কয়েক ঘণ্টা পরেও সে চোখ খুলে তাকিয়ে হেসে উঠল না। দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে রাত 1টায় দুজন বেরোল। জয়ের ডান হাতে হ্যান্ডকাফ ঝুলছে তখনও, কেবল বাম হাতটাকে মুক্ত হয়ে দেয়া হয়েছে। পাশের চায় দোকানে ঢুকে দোকানিদের কাছে এক প্যাকেট সিগারেট চাইল। দোকানি সিগারেট দিলে হুড়হুড় করে বেরিয়ে আসছিল। খুপড়ি থেকে পেছনে থেকে ডাকে, দোকানি, আমার ট্যাহা দিবা না? বাকি খাইলাম, পরে টোরে দেব। ট্যাহা নাই আমার কাছে। ওহ, মনেই নাই। সদুয়েক টাকা ধার দেন তো। গাড়ির ভাড়া নাই আমার কাছে। দোকানি চোখ গোল্লা করে বলল, সে বুঝল না এই ছেঁড়া কি কয়। একে তো বাকি সিগারেট, তার উপর টাকা ধার। জয় এগিয়ে গিয়ে দোকানিদের কানের কাছে বলল, আপনের দোকানে কোনোদিন চাঁদা তুলতে আইছে আমার চ্যাংড়ারা? দোকানি নিজের ভালো বোঝে, এসেছে বললে বিপদ হতে পারে বুঝে ঘাড় নাড়ল, না, আহে নাই। সে মূলত জানে না জয়ের ছেলেরা তার কাছে চাঁদা খেয়েছে কিনা। জয় বলল, ব্যাস, শোধবোধ। যদি ধরেন টপক্যাম্পকে যাই, এই টাকার দায় আবার বাধায় রাইখেন না, মাফ করে দিন। রাস্তায় চলার সময় সিগারেট টানতে টানতে গান ধরল, আই অম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। পথে ডাবে ভরপুর নারকেল গাছের দেখা মিলল। মাস 6 কোনো নারকেল গাছে হামলা দেয়া হয় না। শুধু চেহেলগাজী ইউনিয়ন না, দিনাজপুর সদরের প্রায় সব গাছের নারকেল তাদের পেটে যায়। গাছওয়ালা সন্ধ্যায় নারকেল গুনে রাখে, সকালে গাছ পরিষ্কার। পেঁপে, পেয়ারা, আমের ক্ষেত্রেও ঘটনা এক। পরস্পরের সাথে চোখাচোখি করে হাসে দুজন। হুট করে জীবনটা গম্ভীর হয়ে গেছে। আগে জটিল ছিল, কিন্তু ছিল ছন্নছাড়া। এখন ভারী হয়ে গেছে। বাড়ির রাস্তা তুলনামূলক বেশি গুমোট লাগল। যেন কিছু ঘটেছে বা ঘটবে নিশ্চয়ই। সে যে আশঙ্কা করে বাড়িতে ঢুকল, তার সূক্ষ্ম চিহ্ন ছিটে আছে স্থানে স্থানে। গতরাতে তাকে নিয়ে যাবার পরপরই উন্মত্ত দল রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়ির পাহারায় যে 2-1 জন রয়ে গেছিল, তাদেরকে পেল বাহির বাড়ির খোলা বারান্দার এক কোণে। ভয়ানক জখম তারা। হামজার নির্দেশে সবসময় পরিপাটি পাটোয়ারি বাড়ির আঙিনায় লণ্ডভণ্ড হালজয় অন্ধকারেও টের পেল অনেকগুলো পায়ের বিক্ষিপ্ত পদচারণা চলেছে বারবার। এমপির 2টো ছেলে দৌড়ে এলো কোত্থেকে যেন জয়কে দেখে। জয়কে ঘুরে ঘুরে সব দেখাল। বড় ঘরের বাইরের লোহার দরজা হাতড়াল। পুরনো বিশাল তালাখানা ভেঙে নিচে পড়ে আছে, আর শাবলটাও। সিটকিনিতে নতুন তালা লাগানো। জয় হাসল একচোট। অসুস্থ কবির বোঝার চেষ্টা করছিল সবকিছু। ভাই, এইসব কারা করতে পারে? মুরসালিনের শুভাকাঙ্ক্ষীরা। জঙ্গির দল? জয়ের আন্দাজ বাস্তবের চেয়ে শক্তিশালী। সে মাথা নেড়ে হাসল, বলল, আনসারি মোল্লা মনে হয়। কবির? মজার ব্যাপার কি জানিস? আমার ঘরোয়ালির আয়োজন এই সব। কবির চমকে উঠল, ভাবি? জয় সেই শাবল দিয়েই দোতলার সদর দরজা খুলে বাড়িতে ঢুকল। রিমি চাবি কোথায় রেখে গেছে জানা নেই। রুমে ঢুকে লুঙ্গি পরতে পরতে কবিরকে বলল, বরসাহেবের রুমে যা। বেডসাইড টেবিলের ড্রোয়ারে চাবি আছে, দেখ আবার সেখানে আছে নাকি মুরসুর শুভাকাঙ্ক্ষীরা সঙ্গে নিয়ে গেছে। আমি? ইতস্তত করে কবির। যা শালা, ভাবি নাই এখন, যা। সে তো সেই আমির নিবাসেই আন্দাজ করেছিল অন্তু ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু সেটা এত কিছু, তা ভাবার ফুরসত পায়নি। হেসে ফেলল সে। ঘরে সে আসলেই এক ঘাতকিনীকে পালছে। এত নিখুঁত পরিকল্পনাকারী তার স্ত্রী, এটা ভেবে গর্বে বুক ফুলাতে গিয়ে আবারও হেসে ফেলল। যজ্ঞ স্বামী থুক্কু যজ্ঞ আসামির যজ্ঞ বউ। না আইনজীবী।
বড় ঘরে ঢুকল জয় ৩-৪খানা মদের বোতল সঙ্গে নিয়ে। তার গ্লাসে ঢেলে পানি অথবা মদ কোনোটাই পান করার অভ্যাস নেই। পানি জগ ধরে, মদ বোতল ধরে। সিঁড়ির তালা বাইরে থেকে ঠিকঠাকই বন্ধ। সিঁড়ি পেরিয়ে প্রথম ইউনিটে পা রাখতেই খচ করে পায়ে কিছু গেঁথে গেল। জয় কবিরকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে বলল, সাবধান। শালারা মনে হয় কালা জাদু টাদু করে রেখে গেছে। লাইটমাইট সব ভেঙে অন্ধকার করে কালা জাদু করছে, বুঝলি? আন্দাজমতো বড় ঘরের স্পট লাইটখানাও ভাঙা পেয়ে ভেতরে আরও আত্মবিশ্বাস টের পেল জয়। বহুদিন পর অসুস্থ শরীরে বড় ঘরে ঢুকে কবির অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছিল। আচমকা দাউদাউ করে আগুন জ্বলে উঠলে চমকে উঠল। জয় মদের বোতলের মুখে দিয়াশলাই মেরেছে। নীল আগুন জ্বলে ওঠার সাথে সাথে মুখে হু 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 রকমের আওয়াজ করে ছুঁড়ে মারল সামনের দিকে। উন্মাদের মতো কাজ। সামান্য আলোয় দৃশ্যমান মেঝেতে লুটিয়ে থাকা কয়েকটি দেগুলোর পশম ছুঁয়ে ছুটে গেল বোধহয় বোতলটা, বিকট আওয়াজে ভেঙে কাঁচগুলো ছিটিয়ে গেল চারদিকে। জয় খুশিতে হাততালি দিয়ে উঠল। সবগুলো হাতছাড়া হলে সে নিজেকে সামলাতে পারত না। আজ তার রক্ত চাই। দ্রুত চার্জার লাইট জ্বালায় কবির। জয় খুঁড়িয়ে এগিয়ে গিয়ে মুরসালিনের সামনে বসে। কবির আতকে উঠল। পায়ের তালুতে ৩ ইঞ্চি মতো ফেরে গেছে, এক টুকরো কাচ বিঁধে আছে। জয় এক টানে তা তুলে ফেলল, রক্ত ছিটে এলো খানিকটা। সেই ক্ষততে গবগব করে খানিকটা মদ ঢালল। অ্যালকোহল ভালো জীবাণুনাশকের কাজ করে। মুরসালিন সহ ৪ জন যুবক ও আব্দুল আহাদ এবং তার সমবয়সী ৩ জন কিশোর এখন বড় ঘরের বাসিন্দা। তারা বিগত ২ দিন পানি ও খাবারবিহীন। এ বাড়িতে তাদের একজন মমতাময়ী ছিল, সে আমির নিবাসে বন্দিনী। পিপাসায় কাতর প্রাণগুলোর শক্তি নেই সামান্য মাছিকেও প্রতিহত করে হাত নেড়ে। যুবক ৪ জন অচেতন। ওদের শরীরের ক্ষততে ইনফ্রাকশন ধরে গেছে, সেখানে মাছি উড়ে বদরক্ত ও পুজের গন্ধ শুকছে। জয়ের সামনেই মুরসালিন বমি করে ফেলল আবার। শুধু পিচ্ছিল মিউকাসের থকথকে রক্ত উঠে এলো। জয় জিজ্ঞেস করে, তুই যাসনি ক্যা মুরসালিন? আমার টানে রয়ে গেছিস? মুরসালিন কথা বলতে পারল না। জয় বোতল খুলে বসল। একেবারে ঢকঢক করে এক বোতল শেষ করে ছেলে দুটোকে ডেকে বলল, এই ৪টাকে পাশের ঘরে নিয়ে যা। জয় পিছে পিছে গিয়ে কুকুরগুলোর সামনে পরিবেশন করে এলো দেহগুলো। কুকুরগুলো মাংস খেয়ে অভ্যস্ত পিটবুল। নামকরা মাংসাশী জাত। তারা জয়ের কাছে আসার পর থেকে প্রায় সময়ই ক্ষুধার্ত থেকেছে। আজ ৪টে রক্তাক্ত আধমরা মানবদেহে পেয়ে খুবই সন্তুষ্ট হল জয়ের ওপর। ছেলে দুটো কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিল। কবির দাঁতের মাড়ি শক্ত করে চোখ বুজে রইল। জয়ের অনেক কর্মকাণ্ড আছে যা তাকে ভীত ও অপ্রস্তুত করে তোলে। পাশের ঘর থেকে রক্ত ঠান্ডা করা আওয়াজ আসছিল। তাজা রক্তমাংস ছিঁড়ে ছুটে আসাও ৪টে ক্ষুধার্ত কুকুরদের মাঝে টানাহেচড়ার আওয়াজ মিশে একটা অসুস্থ পরিবেশ তৈরি হল। মুরসালিন তবু অনড় বসে রইল দেয়ালের সাথে হেলান দিয়ে। সে শুধু আন্দাজ করার চেষ্টা করল আজ আনসারির কথায় সেও যদি যেত ওদের সঙ্গে, জয় ঠিক খুঁজে বের করত ওদেরকে, তাহলে জয়ের ব্যবহার কেমন হতো? একসময় ওপাশের ঘরের আওয়াজ কমে এলো। জয় আর দেখল না কুকুরগুলো তৃপ্তি পেয়েছে কিনা, তাদের ক্ষুধা মিটেছে কিনা অথবা শিকারগুলোর শরীরে আর কি পরিমাণ মাংস অবশিষ্ট আছে, আর কয় বেলা তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারবে দেহগুলো থেকে। সে আরাম করে বসে আরও খানিকটা মদ পান করল। এরপর মুরসালিনকে জিজ্ঞেস করল, মরার আগে একটা প্রশ্নের জবাব দে, জিন্নার সাথে কি হয়েছিল? হামজা ভাইয়ের কাছে জিজ্ঞেস করার সুযোগ এখনো হয়নি, তুই বল। মুরসালিন কাশল বেশ কয়েকবার। হাত দুটো মাথার নিচে দিয়ে আস্তে করে শুয়ে পড়ল মেঝের ওপর কাত হয়ে। নাক দিয়ে রক্ত আসছে। শরীরটা, বিশেষত হাত দুটো থরথর করে কাঁপছে তার।
সেই হাতে সে নিঃশব্দে জয়ের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলল, আম্মাকে দিবি এটা। জয় উত্তর পেল না। মুরসালিন আরাম করে পড়ে রইল নিজের বিধ্বস্ত দেহখানা নিয়ে। চোখ বুঝলে একটা সুন্দর মৃত্যু তাকে ডাকছে। সেখানে হাহাকার নেই, বন্দিত্ব নেই, নেই রক্ত, শরীরের চিৎকার, নেই নিপীড়ন, ক্ষমতার তুলনা। মুরসালিনের কানে এখন আর এমদাদ, তৌফিক, নাইমদের আর্তনাদ ও কুকুরদের ভোজের আওয়াজ বাজছে না। ওরা এখন মুরসালিনের চেয়ে সুখী। মুরসালিনের দুর্ভাগ্যের ওপর নিশ্চয়ই হাসছে। কেননা মুরসালিন এখন চোখের সামনে 3 কিশোরের মৃত্যু দেখার সম্ভাবনা নিয়ে বসে। এই ভার থেকে তারা মুক্ত হয়েছে। তৌফিক, আব্দুল আহাদ ও হাবিবুল্লাহকে কোনো ক্রমেই নিয়ে যাওয়া যায়নি। তারা মুরসালিন ভাইকে রেখে যাবে না। ওদের বোকামির ওপর মুরসালিন হাসল। ওরা কি জানে না মুরসালিন ভাইয়ের সাধ্যি নেই ওদেরকে রক্ষা করার। মুরসালিন একটা পাপ করল। সে নিজের মৃত্যু আগে চাইল। এটা মহাপাপ কিনা জানে না মুরসালিন। কিন্তু চোখের সামনে ছোট ছোট কিশোর প্রাণগুলোর ঝরে যাওয়া দেখার সাহস মুরসালিনের নেই। কিন্তু দেখতে হল। জয় 4টে গুলি খরচা করল তৌফিক ও হাবিবুল্লাহর খাতিরে। আব্দুল আহাদের চোখ দুটো জলজল করে জ্বলছিল তখনও। কিন্তু কখন যে তা জলে তসতসে হয়ে উঠল। তার আব্বা নেই। মায়ের আরেক ঘরে বিয়ে হয়েছে। নানির বড় সাধ ছিল আব্দুল আহাদ হাফেজ হবে। বিশাল বড় ধার্মিক হবে। নানির হাঁপানি আছে। সে শেষবার নানির কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে নানিকে বলেছিল, এবার আসার রমজানের ছুটিতে বাড়ি আসার সময় মুরসালিন ভাইয়ের কাছ থেকে শতিনেক টাকা নিয়ে তোর জন্য একখানা নতুন ইনহেলার কিনে আনব। সারাদিন হুক্কুর হুক্কুর করে কাশিস। কেনা হল না। নানিকে তার দেখা হয় না কতগুলো মাস। আচ্ছা, নানি কি আর তাকে মরা আহাদকেই দেখতে পাবে কি? সে মুরসালিনের সামনে গিয়ে বসে বুক পেতে দেবার মতো করে তাকিয়ে রইল। তার একবার ওই আপাটির কথা মনে পড়ল। তার মনে হল ওই আপাটি এখন থাকলে নিশ্চয়ই এই জয়কেই গুলি করে মেরে ফেলত, তবু আব্দুল আহাদ আর মুরসালিন ভাইয়ের কিছু হতে দিত না। জয় খুব আন্তরিক ভঙ্গিতে হেসে আব্দুল আহাদকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার লম্বা দেহের তুলনায় আব্দুল আহাদ জয়ের বুক পর্যন্ত লেপ্টে রইল। এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখে পিঠের ঠিক বামভাগে, যেখানটায় সামনের দিকে হৃদযন্ত্র থাকে সেইখানে মুজেল ঠেকিয়ে ট্রিগার চাপল। আব্দুল আহাদের হৃদপিণ্ড ফুঁড়ে এসে সবটুকু রক্তই জয়ের বুক, লুঙ্গি, মুখ, হাতে ভরে গেল। জয় চোখ দুটো বুজে তার অটোসেমি বেরেট 9.2 এফএস পিস্তলের আরও 4খানা গুলি বড় তৃপ্তির সাথে আব্দুল আহাদের দেহকে সামান্য আলগা করে বুকে বিঁধাল। তার ঘরোয়ালি তার সাথে যে বিরোধিতার আয়োজন করেছে, তাতে আব্দুল আহাদের ওপর ঘরোয়ালির স্নেহের ভাগ অনেকটা। এদেরকে মুক্ত করার জন্যই এত আয়োজন। তাই জয় সেই আব্দুল আহাদের দেহটাকে তৃপ্তিমতো ঝাঝরা করল। অন্তু জানলে নিশ্চয়ই বলত, জয় আমির মানসিকভাবে অসুস্থ। পলাশকে পাগল বলা জয় আমির নিজেও স্যাডিস্ট। চলবে।